নমস্কার। ইগনু স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে BHIC 101 এর সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি এই ক্লাসে। আজকের ইউনিট হলো 13 এবং বিষয় জনপদ ও মহাজনপদ। আমি ডক্টর শাশ্বতী দত্ত সবাইকে এই জনপদ ও মহাজনপদের বিষয়ে কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। এই যে টপিকটা জনপদ এবং মহাজনপদ, সেই জনপদ কাকে বলে, মহাজনপদ কাকে বলে, এই প্রসঙ্গে জানতে গেলে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেওয়া দরকার। কি ভূমিকা না, সময়টা কোন সময়ে ইতিহাসের কোন পর্যায়ে এই জনপদ এবং মহাজনপদের উত্থান হয়েছিল। আমরা জানি 6th সেঞ্চুরি বিসি বা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ অব্দে উত্তর ভারতের বুকে 16টি মহাজনপদের উত্থান হয়েছিল। এই মহাজনপদই ষোড়শ মহাজনপদ নামে পরিচিত। জনপদ হচ্ছে ক্ষুদ্র জনবসতি। জন মানে হচ্ছে কৌম অর্থাৎ জনগোষ্ঠী, পদ মানে হচ্ছে যেখানে পদার্পণ বা পায়ের চিহ্ন পড়েছে। সেই ক্ষেত্রে তাহলে জনপদ শব্দটির মানেটা কি? জনপদ বলতে সেই নির্দিষ্ট ভূখণ্ড, ভৌগোলিক ভূখণ্ড যেখানে জনগোষ্ঠী বসতি স্থাপন করেছে, এবং শুধু জনগোষ্ঠী বসতি স্থাপন করেছে একটি নির্দিষ্ট ভৌগোলিক ভূখণ্ডে, সেটি থাকলেই কিন্তু জনপদ যথার্থভাবে গড়ে উঠবে না। তার সঙ্গে অপরিহার্যভাবে রাজশক্তি বা প্রশাসনিক শক্তির উপস্থিতি থাকা বাঞ্ছনীয়। এমন এক প্রশাসনিক শক্তি যিনি সেই জনপদের যারা রেসিডেন্ট বা যারা বসতি করেছে সেই সমস্ত মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নিরাপত্তা বিধান করতে পারবেন। এইভাবে এবং সেখানে জনপদে আরেকটা জিনিস থাকা বাঞ্ছনীয়, সেটি হলো জনপদ মানে নগর। তো এই বা জনগোষ্ঠী একটা নির্দিষ্ট একটা ভূখণ্ডে তারা বসবাস করছে, কিন্তু সেখানে যদি কৃষিজ পণ্যের যোগান না থাকে সেখানকার অধিবাসীদের জন্য, তবে সেই জনবসতি সুচারুভাবে গড়ে উঠতে পারবে না। সেই কারণে এই কৃষি, বাণিজ্য প্রভৃতি সবই জনপদ গড়ে ওঠার জন্য অপরিহার্য। তার সঙ্গে আমি এইমাত্র বললাম নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, সেটিও যেন একটি পরিকল্পিত স্থানে হয়, যার দ্বারা সেই জনপদটা আরো নিজেকে বৃদ্ধি করতে পারে, সেটি থাকা দরকার। অর্থাৎ স্ট্র্যাটেজিক পজিশন, এটা ইংলিশে বলা হয় জিওগ্রাফিক্যাল স্ট্র্যাটেজিক লোকেশন। এমন জায়গায় থাকবে যেখান থেকে সমস্ত অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করা যায়। তো এই জনপদ, অনেকগুলো জনপদ যখন কোনো রাজকীয় শক্তি তাকে একটার পর একটা তার শক্তি বলে যখন সেটা কঙ্কার করে নিচ্ছে বা জয় করে নিচ্ছে, তখনই সেই ছোট ছোট জনপদগুলি একত্রিত হয়ে মহাজনপদ বা
বা বিরাট একটা জনপদে পরিণত হচ্ছে, যার বিশাল বিস্তৃতি এবং যার যেখানে রাজার শক্তি পরাক্রম, তার বাহুবল, তার সৈন্যবল, তার অর্থবল সবকিছু যেখানে অনেক অধিক। তো এখানেই হচ্ছে জনপদ এবং মহাজনপদের মধ্যে পার্থক্য। এই যে মহাজনপদ, যেটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যার উত্থান হয়েছিল, সে মহাজনপদ সম্পর্কে জানতে গেলে কিছু সাহিত্যিক উপাদানের উপর আমাদের নির্ভর করতে হয়। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থাৎ খনন কার্যের ফলে বিভিন্ন যে প্রাচীন যে জনপদ বা মহাজনপদ, সেইখান থেকে যে সকল নিদর্শন পাওয়া গেছে। তো সাহিত্যিক উপাদানের মধ্যে প্রথমেই এই ষোড়শ মহাজনপদের সম্পর্কে যাদের উপর ঐতিহাসিকরা অধিক নির্ভর করেন, সেটি হলো বৌদ্ধ অঙ্গুত্তর নিকায় এবং জৈন ভগবতী সূত্র। প্রখ্যাত ঐতিহাসিক হেমচন্দ্র রায় চৌধুরী, তিনি তার পলিটিক্যাল হিস্ট্রি অফ এনশিয়েন্ট ইন্ডিয়া এই গ্রন্থে এই অঙ্গুত্তর নিকায়ের সাহায্যে মহাজনপদের উত্থান সম্পর্কে বিশদ আলোচনা করে পরবর্তী ঐতিহাসিকদের ঋদ্ধ করেছেন এবং এই ক্ষেত্রে ডক্টর রণবীর চক্রবর্তী তার নামও বিশেষভাবে স্মরণীয়। এই বৌদ্ধ ও জৈন উৎস ছাড়া আরো কিছু উৎস আছে যেগুলির সম্পর্কে সেই সময়কার সর্বাঙ্গীন, অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি বিষয়ে জানা যায়। তার মধ্যে প্রথমেই নাম করতে হয় সূত্র সাহিত্য, অর্থাৎ বৃক্ষসূত্র, শ্রৌত সূত্র, ধর্মসূত্র প্রভৃতি। তাছাড়া পাণিনির অষ্টাধ্যায়ী, পাণিনির অষ্টাধ্যায়ী থেকে সেই সময়কার যে মহাজনপদের সমকালীন যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিশদভাবে জানা যায়। অন্যান্য যে বৌদ্ধ যে গ্রন্থগুলি আছে যার সাহায্যে আমরা জানতে পারি, তার মধ্যে জাতকের যে কাহিনী, তার মধ্যে দীঘনিকায় আছে, সূত্র নিপাত আছে প্রভৃতি বিভিন্ন যে উৎসগুলি, এছাড়া সিংহলী ইতিবৃত্ত প্রভৃতি বিভিন্ন উৎসগুলি, সাহিত্যিক উৎসগুলি একে একে একত্রিত করে ঐতিহাসিকগণ এই মহাজনপদের আলোচনাকে সন্নিবেশিত করেছে। আর প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি না, প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় উত্তরে কৃষ্ণ চিকন মৃৎপাত্র, অর্থাৎ নর্দার্ন পলিশড ব্ল্যাকওয়্যার। এগুলি সাধারণভাবে উত্তর পশ্চিম ভারত থেকে একেবারে বিহারের পূর্ব পর্যন্ত একটি বিশাল অংশে বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত হয়েছে এবং এই যে কৃষ্ণ চিক্কন, যে উত্তরের কৃষ্ণ চিক্কন মৃৎপাত্র, এই মৃৎপাত্রগুলির সাহায্যে সেই সময়কার ব্যবসা বাণিজ্য, লোকের জীবিকা সম্পর্কে বহু তথ্য জানা যায়। একই সঙ্গে কৃষ্ণ লোহিত মৃৎপাত্র, যেটি মোটামুটি ভাবে বেনারসের কাছে রাজঘাট,
বিহারের চিরান এবং পশ্চিমবঙ্গে পাণ্ডু রাজার ঢিপি প্রভৃতি অঞ্চল থেকে পাওয়া গেছে। সর্বাগ্রে আলোচনা করতে হয় এরপরে সর্বোপরি যে দেখুন আপনাদের প্রথমেই বাঁ দিকে দেখা যাচ্ছে যে উত্তরের কৃষ্ণ চিৎকর মৃৎপাত্র। এই মৃৎপাত্রগুলি কতখানি মসৃণ এবং পলিশড, এবং এরপরে আসছে কৃষ্ণ লোহিত অর্থাৎ লাল রঙের, তার মধ্যে কালো বর্ডার দেওয়া। এরপরে আমরা আসছি অঙ্ক চিহ্নিত মুদ্রা। এই যে অঙ্ক চিহ্নিত মুদ্রা, এটিকে ইংলিশে বলা হয় পাঞ্চ মার্ক কয়েন। কারণ কি পাঞ্চ কেন? একটা ছাপ দেওয়া হয়েছে। এই ছাপগুলি এগুলো বিভিন্ন জনপদে, এই জনপদে এইগুলো এই ধরনের মুদ্রা প্রবর্তন করা হয়েছিল, আর এগুলি কারসাপন নামেও পরিচিত। তো এই মুদ্রাগুলির সাহায্যে সেই সময়ে বিনিময় ব্যবস্থা প্রচলিত হতো। সাধারণভাবে রৌপ্য এই পাঞ্চমার্ক কয়েন বা কারসাপন ছিল, তবে তামা এবং সোনার মুদ্রাও দেখতে পাওয়া গেছে। লাস্ট যে চিত্রটা আপনারা দেখছেন সেখানে বলা হয়েছে খননের দ্বারা অর্থাৎ খনন কার্যের দ্বারা প্রাপ্ত, এই যে আমরা মহাজনপদ, জনপদ এগুলো সম্পর্কে বলছি, এই খনন কার্যের ফলে ধরুন বৈশালী, হস্তিনাপুর, পাঞ্চাল, রাজগৃহ, নালন্দা, দিল্লির পুরানা কিল্লা প্রভৃতি বিভিন্ন জায়গায় খনন কার্য চালিয়ে এই ধরনের যে জনপদ বা মহাজনপদের ধ্বংসাবশেষগুলি পাওয়া গেছে। তার থেকে মোটামুটি ভাবে আমরা একটা ধারণা করতে পারি সেই সময়কার যে নগর, তার যে অট্টালিকা, সেগুলো কি ধরনের প্রকৃতির ছিল, সেগুলি প্রাকার বেষ্টিত ছিল কি না। তাহলে আমরা সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উৎস সম্পর্কে বিশদভাবে জানলাম। এইবারে যে 1616 মহাজনপদ বা 16 মহাজনপদ সম্পর্কে আজকে আলোচনা করতে বসেছি, সেই তালিকা সম্পর্কে কোন কোন মহাজনপদ ছিল, এই মহাজনপদগুলির উত্থানের কি কি কারণ অর্থাৎ কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করেছিল, এবং সাধারণভাবে কোন জায়গায় ভারতবর্ষের কোন জায়গা থেকে এইগুলি সন্নিবেশিত হয়েছিল। শুধু তাই নয়, এইগুলো কি সবকটি রাজতান্ত্রিক অর্থাৎ রাজার দ্বারা শাসিত ছিল, নাকি কোনো গণরাজ্য ছিল যেখানে একজন গণপ্রধান থাকতেন, যাকে অলিগার্স বলা হয়, বা অভিজাত কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর নেতা, যিনি ক্ষত্রিয় হতে পারেন বা অন্য কোনো জাতিরও হতে পারেন। এই যে জনগোষ্ঠী, যার কোনো রাজা নেই কিন্তু একজন নেতা আছে, সেগুলি হচ্ছে গণরাজ্য। তাহলে এবার একটু আলোচনা করি যে তালিকা আপনারা দেখছেন, এই কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, মল্ল, চেদি, বৎস, মৎস্য, সুরসেন, কুরু, পাঞ্চাল, অস্মক, অবন্তী, গান্ধার, কম্ব। এই যে দেখুন আপনাদের ম্যাপটা দেখা যাচ্ছে, মানচিত্র, সেখানে স্পষ্টভাবে এই যে চিহ্নগুলি দিয়ে বোঝানো হয়েছে যে ভারতবর্ষের কোন কোন স্থানে এই জনপদগুলি, মহাজনপদগুলি সন্নিবেশিত হয়েছে। আমি একটু আগেই বলেছি যে জনপদ হচ্ছে জনগোষ্ঠী
গোষ্ঠী বা কৌম যেখানে পদার্পণ করেছে এবং অর্থাৎ একটা নির্দিষ্ট ভূখণ্ডে জনবসতি, সেখানে একজন প্রশাসক থাকবে, প্রশাসন থাকবে অর্থাৎ গভর্নমেন্ট থাকবে, যিনি সেই জনবসতিকে পরিচালনা করবেন, তাদের সুখ দুঃখ দেখবেন, তাদের সিকিউরিটি বা তাদেরকে প্রোটেকশন দেবেন এবং বাইরের যে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য তার একটি যথেষ্ট শক্তিশালী সৈন্য দল থাকবে এবং সেই সৈন্য দল ও প্রশাসনের একটা এক্সপেন্স আছে, খরচ আছে, সেই খরচ কোথা থেকে আসবে না তার জন্য উদ্বৃত্ত কৃষিজ পণ্য যোগান অবশ্য কর্তব্য এবং তার পাশাপাশি এই উদ্বৃত্ত কৃষি পণ্য কিভাবে সেই সময় জোগান হয়েছিল না আমি আগের দিন বলেছিলাম যে লৌহ সংস্কৃতি, যে লৌহের ব্যবহারের ফলে যে লাঙলের ব্যবহার শুরু হলো এবং এই লাঙলের ফলা দিয়ে চাষবাস করার ফলে কৃষি বিপ্লব এলো এবং এর ফলে যে উদ্বৃত্ত শস্য থাকলো নিজেদের প্রয়োজন মিটিয়ে, সেই উদ্বৃত্ত শস্যের সাহায্যে ব্যবসা বাণিজ্য করে তারা অনেক সমৃদ্ধিশালী হয়ে উঠল এবং এইভাবে কৃষকদের পাশাপাশি বণিক শ্রেণীরও উদ্ভব দেখা গেল। আর এই যে আপনারা দেখছেন যে মহাজনপদগুলি অর্থাৎ মহাজনপদ, জনপদ থেকে মহাজনপদ কি করে গড়ে উঠছে না রাজারা অর্থাৎ পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু ধীরে ধীরে রাজশক্তি বৃদ্ধি পাচ্ছিল এবং রাজারা সম্রাট, রাজ চক্রবর্তী প্রভৃতি উপাধি গ্রহণ করছিলেন এবং it reveals that gradually growing power of monarchs তারই একটা বহিঃপ্রকাশ ঘটলো এই মহাজনপদের উত্থানের মধ্য দিয়ে, যার কারিগর ছিলেন বা এর পেছনে যারা ইনস্ট্রুমেন্টাল ছিলেন তারা হচ্ছেন শক্তিমান রাজগণ। যেমন আমরা যদি মগধের কথা বলি তাহলে মগধে অর্জাঙ্ক বংশের বিম্বিসার তিনি মগধের শক্তিকে তিনি সূচনা করলেন। এরপর একে একে অজাতশত্রু, উদয়ন, শিশুনাগ বংশ, নন্দ বংশ, যার প্রথম রাজা ছিলেন মহাপদ্মনন্দ। অর্থাৎ এই শক্তিশালী সম্রাট যদি না থাকে তবে তো অন্যান্য জনপদগুলোকে একত্রিত করে মহাজনপদ করা যাবে না। একইভাবে আমরা যদি বৎসের কথা ধরি, কোশলের কথা ধরি, কোশলের সেই সময় সমসাময়িক ছিলেন প্রসেনজিৎ এবং বৎসর ছিলেন উদয়ন এবং অবন্তীর চন্দ্রপ্রদ্যোৎ মহাসেন। এরা প্রত্যেকে প্রচন্ড শক্তিমান ছিলেন, যারা বাহুবলে তাদের ক্ষুদ্র জনপদের যে ভৌগোলিক যে সীমাকে বৃদ্ধি করে তাকে মহাজনপদে পরিবর্তিত করেছে। এইখানে দেখছেন যে অঙ্গের রাজধানী চম্পা, মগধের অশোকের রাজধানী পোটানা, অবন্তী মাহিষ্মতি উজ্জয়িন, চেদি শুক্তিমতি, গান্ধার তক্ষশিলা, কাম্বোজ রাজপুর, কাশী বারাণসী, কোশল শ্রাবস্তী, কুরু হস্তিনাপুর বা ইন্দ্রপ্রস্থ, মগধ রাজগৃহ এবং পরবর্তী
পরবর্তীকালে পাটলিপুত্র মল্লের কুশীনগর মতান্তরে পাওয়াপুরী, পাঞ্চালের অহিচ্ছত্র এবং কাম্পিল্য দুইটি রাজধানী, সুরসেনের মথুরা, বজ্জির বৈশালী, বৎসর কৌশালী। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে অধিকাংশ অলমোস্ট অল দি মহাজনপদস তারা কিন্তু উত্তর ভারতে অর্থাৎ গাঙ্গেয় অববাহিকা এবং মধ্য গাঙ্গেয় অববাহিকায় গড়ে উঠছে। একমাত্র অশ্বকোটা এর বাইরে অর্থাৎ দক্ষিণ দিকে রয়েছে। আমরা কি দেখছি? অশ্বক, আমরা যদি এই দিকটায় দেখি আপনাদের সুবিধার জন্য আমি দুটো করেছি। অশ্বক হচ্ছে গোদাবরীর তীরে এটি গড়ে উঠেছিল। আর অবন্তী কোথায়? না, অবন্তী মধ্যপ্রদেশ এবং মালবা অঞ্চলে। এই যে মহাজনপদ যখন আপনাদের পরীক্ষায় আসবে, অবশ্যই আপনারা তার রাজধানীর সঙ্গে সঙ্গে আধুনিক যে তার নাম, সেই ভৌগোলিক ভূখণ্ডের, সেটিও কিন্তু আপনাদের উল্লেখ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? সবকটা বেশিরভাগ জনপদগুলি উত্তর পশ্চিম সীমান্ত থেকে, উত্তর পশ্চিম সীমান্ত কি আমরা দেখতে পাচ্ছি? সেই কম্বোজ এবং গান্ধার, সেই উত্তর পশ্চিম সীমান্ত থেকে নর্মদার দক্ষিণ তীর এবং ওদিকে উজ্জয়িন থেকে ভাগলপুর, উজ্জয়িন থেকে একেবারে ভাগলপুর পর্যন্ত এগুলি বিস্তৃত। এই যে বিস্তার, এই যে জনপদের উত্থান, এর যে কারণগুলি আলোচনা আমি করেছি, তার পাশাপাশি আরেকটি বিষয় বলা দরকার। এই প্রত্যেকটি যে মহাজনপদ, সেগুলি কিন্তু বেশিরভাগই ছিল নদী মাতৃক এবং যে হিমবাহের গলা জলে যে সকল নদীগুলি ছিল, সেই নদীর জলে এখানকার মৃত্তিকা পুষ্ট ছিল। সেই কারণে পলি মাটির ফলে উর্বরতা থাকার জন্য প্রচুর পরিমাণে চাষবাস হতো। পাশাপাশি নদীগুলি ছিল নাব্য, সেই কারণে যে জলপথে যাতায়াত বা ব্যবসা বাণিজ্য করারও কোনো অসুবিধা ছিল না। শুধু তাই নয়, যে এই যে আমি বললাম যে কৃষির ক্ষেত্রে যথেষ্ট শ্রীবৃদ্ধি হয়েছিল, তার আরেকটা কারণ প্রচুর পরিমাণে উত্তর ভারত এবং গঙ্গা এবং মধ্য গঙ্গা অববাহিকা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পেত, এবং সেই কারণে এবং যোগাযোগ ব্যবস্থাটিও ভালো ছিল। আর যেহেতু এখানে কোনো পাহাড় পর্বত এমন কিছু ছিল না যার দ্বারা একটা প্রতিকূলতা তৈরি হতে পারে, সেই কারণে রাজাদের পক্ষে নিজেদের বিস্তার লাভ করার পক্ষে বিশেষভাবে সুবিধা হয়েছিল। এই কারণেই আর আমরা দেখতে পাচ্ছি যে এই বড় বড় মহাজনপদগুলির এইভাবে উত্থান হয়েছে। আর এই যে আমি লৌহ সংস্কৃতির কথা বললাম, এই লোহা, আকরিক লোহা, যাকে কাজে লাগিয়ে উত্তর ভারতের যে গাঙ্গেয় অববাহিকায় সেখানে প্রচুর পরিমাণে রাজারা অস্ত্র শস্ত্র নির্মাণ করতেন, আর মধ্য গাঙ্গেয় অববাহিকায় সেখানে দৈনন্দিন কাজের কারণে সেখানে এই লোহার ব্যবহার বেশি ছিল।
তাহলে এই আকরিক লোহা সেটি কোথা থেকে আসতো? না, হেমচন্দ্র রায় চৌধুরীর মতে এটি বিহারের তদানীন্তন যে বিহার বা ঝাড়খণ্ডের সিংভূম, মানভূম প্রভৃতি স্থান থেকে এই আকরিক লোহা আসতো এবং গবেষণা করে দেখা গেছে যে উত্তরপ্রদেশের রাজঘাট অঞ্চলে যে লোহার যে লাঙল বা অন্যান্য অস্ত্রশস্ত্র পাওয়া গেছে সেগুলি কিন্তু ওই সিংভূম মানভূম থেকেই গেছে। আর মগধের ক্ষেত্রে যদি বলা হয় যে মগধের কি করে এত উত্থান হলো, সেই একই কারণ যে প্রচুর নদী এবং পাহাড় বেষ্টিত, পর্বত বেষ্টিত থাকার জন্য এটি ইজিলি অ্যাক্সেসেবল ছিল না, তার একটু স্বাতন্ত্র্য ছিল। এবং এখানে যে বৈদিক যে কালচার সেটিও কিন্তু আর্য সংস্কৃতি সেইভাবে আগ্রাসী রূপ নেয়নি। তাই রাজারা যারা ছিলেন, উদাহরণ মহাপদ্মনন্দ, এই মহাপদ্মনন্দ কিন্তু ব্রাহ্মণ বা ক্ষত্রিয় ছিলেন না। অনেকের মতে তিনি শূদ্রজাত ছিলেন। শূদ্র হয়েও তিনি কিন্তু ক্ষত্রিয়ের যে কর্তব্য সম্পাদন করেছেন। আর জনপদের মধ্যে আরেকটি অপরিহার্য অঙ্গ হচ্ছে বনজ সম্পদ। বন থাকতে হবে এবং সেই বনজ সম্পদের আধিক্য আমরা মগধে আমরা দেখেছি এবং প্রচুর পরিমাণে রণহস্তি সেখান থেকে তারা পেতেন। জঙ্গলের কাঠকে কাজে লাগিয়ে তারা নানান রকম রণ তৈরি করতেন। সর্বোপরি জনসংখ্যা, এই জনসংখ্যাও কিন্তু মহাজনপদের একটা শক্তি। এবার এই যে জনপদগুলি তৈরি হয়েছে, সেই জনপদগুলি কি করে তৈরি হলো? না, এর পেছনেও লৌহ সংস্কৃতি আছে। কিভাবে? এই যে লৌহ নির্মিত নানাবিধ যন্ত্র দিয়ে বা অস্ত্র দিয়ে বন অরণ্য পরিষ্কার করে কিন্তু সেখানে বসতি গড়ে উঠেছে। এই যে মহাজনপদ, এই যে 16টি মহাজনপদ, আমরা কি বললাম একটু আগে যে সমানে কিন্তু এই মহাজনপদের রাজারা তারা কিন্তু আগ্রাসী, তারা একটা নীতি নিয়েছিলেন যে আরো আরো বৃদ্ধি করব, আমার যে ভৌগোলিক ভূখণ্ডকে, সীমাকে আরো বৃদ্ধি করব। এই করতে করতে তারা অনেক ছোট ছোট জনপদকে তারা একত্রিত বা একীভূত করেছিলেন। তাই হেমচন্দ্র রায় চৌধুরী তিনি বলছেন যে উত্তর ভারতে আর্ট ফর ইম্পিরিয়াল ইউনিটি অর্থাৎ একীভূত করার একটা প্রবণতা বা প্রচেষ্টা এখানে দেখা গেছে। অপরদিকে যেই সব জায়গাগুলি অর্থাৎ কম্বোজ, গান্ধার, এগুলি হচ্ছে একটু আইসোলেটেড স্থানে ছিল এবং পাহাড় পর্বত বেষ্টিত প্রতিকূল জায়গা। তাদের কি ছিল? তাদের হচ্ছে লাভ ফর লোকাল অটোনমি, অর্থাৎ আমরা আমাদের জায়গায় আমরা স্বাতন্ত্র্য থেকে আমরা রাজ্য পরিচালনা করব। এই মহাজনপদ ছাড়া আরো যে এই যে মহাজনপদগুলির কথা, 16টা মহাজনপদের কথা বললাম, তার মধ্যে কিন্তু পরবর্তীকালে মগধ, অবন্তী, বৎস, কোশল, এই 4টি মহাজনপদই থেকে শক্তিশালী হয়েছিল এবং তার পরবর্তী পর্যায়ে এই মগধ,
একাধিক ক্রমে তার যে বিজয় ঘোষণা করেছিল তা কিন্তু শতকের পর শতক সেই বিজয় ডঙ্কা শতকের পর শতক কিন্তু সেটি ঘোষিত হয়েছিল। তা থেমেছিল কার সময়? না, যখন সম্রাট অশোক যখন ধর্ম বিজয় নীতি গ্রহণ করলেন। তাহলে মোটামুটি ভাবে কিভাবে এই জনপদ গড়ে উঠল এবং এই জনপদের যে প্রকৃতি, রাজাদের যে পলিসি বা তাদের যে রণনীতি সেই সম্পর্কে আলোচনা করা হলো। এইবারে এই যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যে মহাজনপদ সেগুলো কিন্তু সবই যে রাজার দ্বারা চালিত পরিচালিত ছিল তা কিন্তু নয়। কিছু কিছু গণরাজ্য ছিল, তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মল্ল এবং ব্রিজি, এগুলি হচ্ছে উল্লেখযোগ্য যে গণরাজ্য বা গণসংঘ। অনেকগুলি ছোট ছোট কৌম নিয়ে এই গণরাজ্য গড়ে উঠেছিল। যেমন লিচ্ছবি একটি ক্ল্যান অর্থাৎ গোষ্ঠী, সেই রকম অনেকগুলি গোষ্ঠী নিয়ে, কারণ অজাত শত্রুকে এরকম 36টি গণরাজ্য বা গণসংঘের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল। এরপরে আমরা দেখতে পাবো যে পুরু, পাঞ্চাল, কম্বোজ এগুলি কিন্তু প্রথম দিকে রাজতান্ত্রিক ছিল, কিন্তু পরবর্তীকালে তারাও গণরাজ্যে পরিণত হয়। এই যে মহাজনপদের উত্থান সম্পর্কে আলোচনা করলাম, তার তাহলে প্রেক্ষাপট কি? এই যে মহাজনপদের উত্থান, এতে ইতিহাসে এই যে বিষয়টি দ্বিতীয় নগরায়ন নামে পরিচিত। প্রথম নগরায়ন কবে হয়েছিল? না, সিন্ধু সভ্যতার যুগে হরপ্পা, মহেঞ্জোদড়ো এবং অন্যান্য জায়গায় যে আরবান বা নগর সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে কতগুলি বৈশিষ্ট্য অবশ্যই থাকবে, যেগুলি আমি আলোচনা করেছি একটু আগে। আবার আমি বলছি, কৃষিজ উদ্বৃত্তের সংস্থান থাকবে, অর্থাৎ কৃষক যদি তার ঘরে খেয়ে যদি কিছু উদ্বৃত্ত বা সারপ্লাস না রাখতে পারে তবে তো সে সেটি যোগান দিতে পারবে না, বাজারে নিয়ে সেটি বিক্রি করতে পারবে না। সেই কারণে কৃষিজ উদ্বৃত্তর সংস্থান এবং যথেষ্ট পরিমাণে নগরে তার যোগান থাকবে, কারণ মানুষ তো আর ইট পাথর খেয়ে তো তারা বেঁচে থাকবে না। আর কি, কৃষিজ উদ্বৃত্তর পাশাপাশি খাদ্যের যোগানের পাশাপাশি প্রশাসনিক রাজনৈতিক যে শক্তি তার উপস্থিতি বাঞ্ছনীয়। ধরুন সবই আছে, কৃষিজ উদ্বৃত্ত আছে, খাদ্যের যোগান আছে, নগর আছে, মুদ্রা আছে, বিদ্যা চর্চা আছে, বড় বড় অট্টালিকা আছে এবং সৈন্যবাহিনীও আছে, কিন্তু প্রপার রাজনৈতিক শক্তি নেই। অর্থাৎ দেশটাকে চালাবে কে? দেশটাকে চালাবে হচ্ছে রাজা বা কোনো নেতা। তিনি যদি শক্তিমান না হন, তিনি যদি তার ডিপ্লোম্যাটিক যে জ্ঞান যদি না থাকে, একজন রাজাকে শুধু রাজনৈতিক বিষয় বিশেষজ্ঞ হলেই হয় না, তাকে প্রশাসনিক, অর্থাৎ রাজা কেবল যুদ্ধ করবে না, রাজাকে সুন্দরভাবে সুচারুভাবে তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে, অর্থাৎ একটা প্রপার গভর্নমেন্ট থাকবে। সেই যে গভর্নমেন্ট অর্থাৎ প্রশাসন,
সেখানে থাকবে কারা? তাকে সাহায্য করার জন্য বিভিন্ন তার মন্ত্রী, সেনাপতি এবং অন্যান্য আরো যে কর্মচারী, রাজ কর্মচারীরা, তাদেরকে থাকতে হবে। আর কি? একটা নগর। এই নগর যখনই উত্থান হচ্ছে তখন সেই নগরের যে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য তাকে নিশ্চিত করার জন্য সামরিক বাহিনী অর্থাৎ স্ট্যান্ডিং আর্মিকে মেনটেন করতে হবে। বলা হয় যে মগধ রাজ যে বিম্বিসার, তিনি প্রথম এই স্ট্যান্ডিং আর্মিকে তিনি রক্ষণাবেক্ষণ করেছিলেন। আর এই যে গোটা বিষয়টি অর্থাৎ এই যে খরচ, সেটি যোগানের জন্য রাজাকে করের আরোপের ব্যবস্থা করতে হবে। এবং এই কর কার থেকে নেবেন? তিনি যে কৃষিজ পণ্য থেকে নেবেন, ব্যবসায়ীদের থেকে নেবেন। আর যখনই বাণিজ্য শ্রীবৃদ্ধি হচ্ছে তখনই মুদ্রা একটা প্রচলন অবশ্যম্ভাবী থাকবে, কারণ আগেকার দিনে বিনিময় বার্টার সিস্টেম ছিল। যেমন বৈদিক যুগে গোধনের মাধ্যমে বিনিময় হতো, কিন্তু যে সময়কার কথা আমরা বলছি সেই সময় কিন্তু যে একটু আগে কারসাপণ্যর কথা বললাম, সেই কারসাপণ্য মুদ্রা কিন্তু প্রচলিত হয়ে গেছে। এই মুদ্রার মাধ্যমে বিনিময় ব্যবস্থা ছিল। এছাড়া লৌহ সংস্কৃতির বিকাশ, সেটি তো অবশ্যম্ভাবী ভাবে একদিকে কৃষিতে সাহায্য করেছিল, আরেক দিকে সামরিক অস্ত্র শস্ত্র বৃদ্ধি করতে সাহায্য করেছিল, এবং তার পাশাপাশি নানাবিধ লৌহ নির্মিত যে আরো যে দ্রব্য আছে সেগুলো, যেমন এখানে সেক্ষেত্রে আমাদের কুমোরের কথা বলতে হয়, যে কামারশালা, সেই কামারশালার উপস্থিতিও এই দ্বিতীয় নগরায়নে ছিল। এবং সর্বোপরি কারিগরের উপস্থিতি একটা গুরুত্বপূর্ণ। এবং প্রত্যেকটি যে নগরের ধর্মীয় গুরুত্ব আছে, অনেক অনেক যে জনপদ আছে সেগুলো ধর্মীয় ভাবে গুরুত্বপূর্ণ। যেমন বারাণসী, যেমন কুশীনগর, পাওয়াপুরী প্রভৃতির ধর্মীয় গুরুত্ব আছে। প্লাস এই যে যখনই নগরায়ন হচ্ছে তখনই বিদ্যা চর্চার একটা কেন্দ্র হিসাবে তার বিকাশ হচ্ছে, এবং এর মধ্যে আমরা নালন্দার নাম করতে পারি। এবারে এই যে নগর সম্পর্কে এত আলোচনা করছি, এই নগর যখনই হবে, নগরের বিকাশ হবে, তখন কিন্তু নগরের বিকাশের সঙ্গে পার্ট এন্ড পার্সেল যে ফ্যাক্টরটি আছে সেটি হচ্ছে অট্টালিকা থাকবে। গ্রামের মতন তো আর কুটির থাকবে না, বিরাট বড় বড় বৃহৎ অট্টালিকা থাকবে। এবং আমরা সেই সময় দেখছি যে এই যে অট্টালিকাগুলি, এই অট্টালিকার বেশিরভাগ যে নগরগুলি নদীর ধারে ছিল, এবং আপনারা লক্ষ্য করছেন যে এই অট্টালিকাগুলি যেমন বৃহৎ, তেমনি এগুলি চারপাশে তোরণ বেষ্টিত অর্থাৎ প্রাকার বেষ্টিত, এবং তার সামনে বড় তোরণ দ্বার অর্থাৎ আমরা বলি না সিংহ দরজা, সেই তোরণ দ্বার ছিল। এবং দুর্গ এটা হচ্ছে অনেক সময় অনেক নগরী দুর্গ নগরী ছিল। আর এগুলির যে মহিমা, গৌরব এবং তার যে অলঙ্কারায়ন, সেগুলি সত্যি চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। এখানে একটা প্রশ্ন আসে
যে কি কারণে এগুলিকে প্রাকার বেষ্টন করার দরকার ছিল। আর প্রত্যেকটা দেখুন, এই যে তোরণদ্বার, তার বাইরে কিন্তু আবার একটা পরীক্ষা, যার ভিত্তিতে পরীক্ষা থাকতো, যাতে শত্রু আক্রমণ করতে না পারে। এবং যখনই কোনো শত্রুর আগমনের কোনো সংকেত হতো, তখন এই তোরণদ্বারের দরজা বন্ধ করে দেওয়া হতো এবং কাচের একটা পাটাতন থাকতো, সেটি তুলে নেওয়া হতো। সুতরাং এই যে বিষয়গুলি নগরের যে অট্টালিকার, এগুলো কিন্তু সেই সময়ে দ্বিতীয় নগরায়নের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আজও আমরা যদি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খনন কার্য যেসব জায়গায় রয়েছে, সেখানে এই ধরনের প্রাকারের আমরা নিদর্শন দেখতে পাই। আর এই অট্টালিকাগুলি কিসের তৈরি ছিল? কোন কোন অট্টালিকা কাঠের তৈরি ছিল, যেমন আমরা মেগাস্থিনিসের বিবরণ থেকে জানতে পারি যে পাটলিপুত্রে কিন্তু কাঠের তৈরি অট্টালিকা ছিল। এইরকম কাঠের তৈরি অট্টালিকা দ্বিতীয় নগরায়নের অনেক জায়গায় আমরা দেখতে পাই। তাছাড়া পাথর নির্মিত এবং অনেক সময় কি যে কাদা মাটি নির্মিত অট্টালিকাও সেখানে ছিল। তাহলে অট্টালিকাগুলো এবং নগরগুলি বেশিরভাগই নদীর ধারে হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের পক্ষে সুবিধা হতো, সেই সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। এবার এই যে নগর, এই নগরের উল্লেখ করতে গিয়ে বা ব্যাখ্যা করতে গিয়ে স্বভাবতই কতগুলি শব্দ আমি প্রয়োগ করেছি। যেমন নগরের সঙ্গে গ্রাম, অর্থাৎ নগর আর গ্রাম কিন্তু একীভূত নয়, কিন্তু এই গ্রামে যদি আরো বিকশিত হয় তবে সেটি ক্ষুদ্র নগরে পরিণত হতে পারে এবং সেই নগর একদিন শক্তিশালী হয়ে জনপদে এবং অনেকগুলি নগর একত্রিত করে এবং জনপদ থেকে মহাজনপদে পরিণত হতে পারে। আর এই যে নগর, এই নগরে কিন্তু আরেকটি বিষয় উল্লেখ করার মতো, অর্থাৎ নগর যখন সেখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা, ব্যবসায়ীরা আসবে, কাজে সেখানে নিগম বা মার্কেট টাউন সেখানে গড়ে ওঠে, অর্থাৎ বিপণন কেন্দ্র, যেখানে ব্যবসায়ীরা এসে আদান প্রদান করবে। আর দুর্গের কথা আমি এখনই বললাম, একটু আগেই বললাম দুর্গ যে কথা, এবং আমি আপনাদের ছবিও দেখিয়েছি যে কি করে দুর্গ বেষ্টিত যে বড় বড় অট্টালিকা এবং নগর রয়েছে। সমগ্র নগরের চারপাশেই একটা প্রাকার থাকতো, সেই প্রাকারের ভেতরেই কিন্তু সেই নগরগুলি থাকতো। আচ্ছা, এখানে পুটবেদনা বলে একটি শব্দের উল্লেখ আমরা পাচ্ছি এবং বলা হচ্ছে যে পাটলিপুত্র যখন পাটলিপুত্র নগর হিসাবে গড়ে ওঠেনি, তখন কিন্তু এটি একটি বিপণন কেন্দ্র ছিল। পুটবেদনা অর্থাৎ যেখানে সমস্ত ব্যবসায়ীরা এসে তাদের পসরা সাজিয়ে বসে তার আবরণকে উন্মোচিত করত, যারা আসতো তাদের দেখানোর জন্য। কিন্তু ভগবান বুদ্ধ তিনি কি বলেছিলেন? তিনি আশীর্বাদ করে বলেছিলেন এই পাটলি গ্রাম একদিন অজ্ঞনগর বা সমৃদ্ধ নগরে পরিণত হবে। আর প্রত্যেক মহাজনপদের একটি করে রাজধানী থাকে, সেই রাজধানীর কথা যেমন কাশীর হচ্ছে বারাণসী, এইরকম মগধের রাজগৃহ, পাটলিপুত্র ইত্যাদি। রাজধানী ছাড়া কোনো মহাজনপদের একটা, যেমন আমাদের যে ভারতবর্ষ, তার রাজধানী দিল্লি, এটি রাজধানী প্রত্যেকটা মহাজনপদেই থাকতে হবে।
আর এই যে যারা ব্যবসা বাণিজ্য করছে সেই ব্যবসায়ীদের তাদের কাজকর্ম সুচারুভাবে সংগঠিত হওয়ার জন্য একটি বণিক সংগঠন এখনো আমরা এরকম দেখতে পাই যে মৎস্য বণিক সংগঠন, অর্থাৎ যে মৎস্যজীবী তারা একটা সংগঠন তৈরি করলো, যারা সবজি বিক্রেতা তারা একটা সংগঠন বণিক সংগঠন, যারা স্বর্ণ বণিক, যারা কংস বণিক, লৌহ বণিক, তারা এই যে সংগঠন, ইট ইজ কল্ড গিল্ড, এই গিল্ডে তারা একত্রিত হয়ে তাদের বাণিজ্যকে কি করে আরো উন্নত করা যায় তার চেষ্টা করে। আর পাশাপাশি রাজপথ বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। সেই সময় উত্তরাপথ দক্ষিণাপথ এই দুটো প্রধান পথ ছিল। আপনারা দেখছেন এই উত্তরাপথ লাহোর জলন্ধর থেকে শুরু করে একেবারে গাঙ্গেয় যে অববাহিকা অঞ্চল হয়ে বিহার বাংলা পর্যন্ত বিস্তৃত ছিল। আর দক্ষিণাপথ লাহোর থেকে লখনৌ বারাণসী হয়ে রাজগৃহ পর্যন্ত। এমন একটি কাহিনী পাওয়া যায় যেখানে একজন গুরু তার শিষ্যদের নিয়ে মাহিষ্মতি থেকে যাত্রা করে শ্রাবস্তি নগরীতে পৌঁছেছিলেন। তার মানে এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে সেই সময় রাজপথগুলি অত্যন্ত সুচারুভাবে সেগুলির রক্ষণাবেক্ষণ করা হতো। তা না হলে ব্যবসা বাণিজ্য হবে না, তা না হলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে সৈন্যবাহিনীও এক স্থান থেকে স্থানান্তরে গমন করতে পারবে না, যারা পরিব্রাজক তারা পারবে না, যারা ধর্ম প্রচার করতেন বৌদ্ধ ধর্ম যে প্রচারকরা তারাও যেতে পারবেন না। আর এই যে মহাজনপদ শুধুমাত্র তো রাজনৈতিক নয়, এই মহাজনপদের সঙ্গে প্রথমভাবে জড়িত তার সমাজ এবং তার অর্থনীতি। এই সমাজ সম্পর্কে বলতে গিয়ে আমরা যে 6th সেঞ্চুরি বিসিতে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় ব্রাহ্মণ্য ও বৌদ্ধ বর্ণাশ্রমটি কেমন ছিল। ব্রাহ্মণ্য সম্পর্কে তো আমরা জানি পূর্ববর্তী বৈদিক যুগে সেখানে কি ছিল, চতুর যে বর্ণ ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং পরবর্তী বৈদিক যুগে যে ব্রাহ্মণদের প্রভুত্ব অধিক হওয়ার জন্যই কিন্তু এই 6th সেঞ্চুরি বিসিতে এক সংস্কার আন্দোলন বা প্রতিবাদী ধর্ম আন্দোলন হয়েছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আন্দোলনের মাধ্যমে। আর এই ব্রাহ্মণদের চতুরাশ্রম ব্যবস্থা ছিল কি না, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই সম্পর্কে আমরা এই যে স্ট্র্যাটিফিকেশন সম্পর্কে, অর্থাৎ প্রথমটি হচ্ছে শিক্ষার সময়, দ্বিতীয়টি হচ্ছে সংসার করার সময়, তৃতীয়টি হচ্ছে মধ্য বয়স সংসার থেকে পৃথক হয়ে কোনো তপবনে গিয়ে বাস করা, এবং তারপরে শেষ যে স্তরটি সেটি হচ্ছে সন্ন্যাস। কিন্তু মনে রাখতে হবে এই যে স্তর বা শ্রমগুলি, বর্ণাশ্রম, এগুলো কিন্তু সবই ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যদের জন্য ওপেন ছিল। শূদ্রদের কিন্তু এখানে কোনো অধিকার ছিল না। এই যে বর্ণ, চারটি বর্ণ, অনেক পরবর্তীকালে দেখা যাচ্ছে এই যে আমরা অনুলোম এবং প্রতিলোম বিবাহের কথা বলেছি। অনুলোমে কি, যে যে নারী তিনি হচ্ছেন উচ্চ কুলজাত, পুরুষ হীন কুলজাত। প্রতিলোমে পুরুষ হীন কুল, অনুলোমে হচ্ছে পুরুষ হচ্ছে উচ্চ কুলজাত, নারী হীন কুলজাত, এবং প্রতিলোমে নারী উচ্চ কুলজাত, পুরুষ হচ্ছে হীন কুলজাত। এবং এই যে প্রতিলোম বিবাহ কিন্তু একেবারে সূত্র সাহিত্য সমর্থন করেনি, কারণ তাদের
তাদের মতে, এই শাস্ত্রকারদের মতে, এর ফলে সমাজে বর্ণাশ্রম বা জটিলতা সৃষ্টি হয়েছিল এবং সমাজে পরিশুদ্ধির অভাব ঘটেছিল। এই যে বর্ণ সংকরের ফলে যে সন্তান জন্মাতেন তাদেরকে তারা চণ্ডাল বলে অভিহিত করেছিল। আর ভগবান বুদ্ধ কিন্তু তিনি কিন্তু এই ব্রাহ্মণদের আধিপত্য কিংবা বর্ণাশ্রম মানেননি। তিনি বলেছেন জন্ম দিয়ে কোনো কিছু ব্রাহ্মণ হতে পারে না। আসল যে মানুষের প্রধান যে কে উৎকৃষ্ট এবং কে নিকৃষ্ট তার জন্য ভগবান বুদ্ধ কুল বা পরিবার, কর্ম বা পেশা, শিল্প বা বৃত্তি এগুলির উপরে জোর দিয়েছিলেন। অর্থাৎ কোনো ব্যক্তি যদি উৎকৃষ্ট কুলে জন্মগ্রহণ করে তবে তার পেশাটিও উৎকৃষ্ট হবে এবং তার বৃত্তিটিও উৎকৃষ্ট হবে, এবং যে হীন কুলে জন্মগ্রহণ করবে তার বৃত্তিটিও হীন হবে। এর দ্বারা আমরা একটা জিনিস কিন্তু আমাদের পরিষ্কার, সেটি হলো বৌদ্ধ ধর্ম মতেও কিন্তু এই সামাজিক ভেদাভেদ কিন্তু যথেষ্ট ভাবে বিদ্যমান। উনি কুলের মধ্যে উৎকৃষ্ট কুলের মধ্যে কাদের ফেলেছেন না ক্ষত্রিয় বা ক্ষত্রিয়, ব্রাহ্মণ বা ব্রাহ্মণ এবং গহপতি। যে পার্থক্যটা ব্রাহ্মণ্য সংস্কৃতির সঙ্গে, সেখানে ব্রাহ্মণরা আগে ছিল, ক্ষত্রিয়রা সেকেন্ড ছিল, এখানে সেটা উল্টে ক্ষত্রিয়রা ফার্স্ট ক্যাটাগরিতে গেছে। আর এই উৎকটা বা উৎকৃষ্ট যারা, তাদের কর্মটা কি বা পেশাটা কি না, তারা কৃষি কার্য করবে, পশুপালন করবে, বাণিজ্য করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই পালি সাহিত্যে কৃষি, বাণিজ্য এবং পশুপালনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আর শিল্প বা বৃত্তি, এই শিল্প বা বৃত্তিটি কি না লেখা। লেখা মানে যে দলিল লেখার কাজ, গণনা হচ্ছে হিসাব লেখার কাজ, মুদ্রা অর্থাৎ যে সমস্ত মুদ্রা নিয়ে যারা আলাপ আলোচনা করত এবং ওই বিষয়টি যারা দেখত, কুল কর্ম শিল্প। আর হিন্দের মধ্যে কারা না চণ্ডাল, নিষাদ প্রভৃতি, প্রধানত এই যারা বেন, কুক্ষস প্রভৃতিও করছে। আর এই যে হীন কুলে তাদের কম একটা উদাহরণ দেখাচ্ছে, তাদেরকে হচ্ছে ফুল ঝাড় দেওয়া, এবং এই হীন কুলের কর্মটা শিল্পটা কি, শিল্পা বা জীবিকাটা বৃত্তি। যেমন রজক এবং নাপিত, নহাপিত বা নাপিত। রজক অর্থাৎ যারা কাপড় কাচে তারা এবং নহাপিত বা নাপিত, তাদের যে পেশাটা সেটাকে তিনি, তাদের বৃত্তিটাকে তিনি হীন বলছেন। এবং কুম্ভকার যারা মাটির পাত্র তৈরি করে এবং নলকার যারা বাঁশের কঞ্চি দিয়ে নানান রকম দ্রব্য সামগ্রী তৈরি করত, তাদেরকেও তিনি এই পর্যায়ে ফেলছেন। আর এরপরে আমরা নারীর কথা বলবো। ব্রাহ্মণ ধর্মে আমরা দেখেছি যে নারীর মর্যাদা বিশেষ সংকুচিত হয়েছিল, তার কোনো স্বাধীনতা ছিল না, এবং কি বলা হচ্ছে যে পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি পুত্রা স্থবিরে পুত্রা না স্ত্রী স্বাতন্ত্র্যং করো। অর্থাৎ প্রত্যেকটা ফেজে নারীকে কারুর না কারুর অধীনে থাকতে হচ্ছে। এই যে ব্রাহ্মণ্য যে দর্শন, সেগুলো আবার
ভগবান বুদ্ধ, যদিও থেরি গাথা থেকে জানা যাচ্ছে যে তিনি আনন্দের পরামর্শে তিনি নারীদেরকে বৌদ্ধ সঙ্গে তিনি স্থান দিয়েছিলেন, কিন্তু তিনি যে মনে করতেন যে নারীকে তার স্বামীর কাছে দাসী সমা হয়ে থাকতে হবে, তার এটাও সেই একই ব্যাপার, অধীন থাকা। আর বিবাহ নির্দেশ, এখানেও কিন্তু আমরা যে ব্রাহ্মণ্য ধর্মে যে 8টা বিবাহের কথা পড়েছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি নারীকে, মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে শালঙ্করা করে তাদেরকে যে পাত্রের হাতে তুলে দেওয়া, সম্প্রদান করা, এখানে আবাহ বিবাহের মধ্যে দিয়েও কিন্তু তিনি সেই একই কথাই বলছেন। এরপরে আসছে অর্থনীতি, কৃষি এবং সুহলি, তার মধ্যে যেটা হচ্ছে কৃষি কার্যের কর্ষণের উপযুক্ত, অহলি কর্ষণের অনুপযুক্ত। ব্রৈহেয়, ব্রৈহেয় হচ্ছে যে যেখানে বৃহি ধান যে জমিতে হয়, আর শালি ধান যেখানে হয় সেটা হচ্ছে শালেয়। তাহলে এই কৃষি কার্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবং তাছাড়া গোপালনের উপর, কারণ আমরা জানি বৌদ্ধ ধর্মে গোপালন বা গো সম্পদ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। নলকারের কথা বললাম, যারা বাঁশের কঞ্চি দিয়ে কাজ করে, কুম্ভকার যারা মাটির পাত্র তৈরি করে, এই ক্ষেত্রে যে সমস্ত যে উত্তরের কৃষ্ণ যে মসৃণ কৃষ্ণ চিৎকন পাত্র, এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। আর কুমোর বা কামারের কাজ কি? কুমোর বা কামার হচ্ছে লোহার যে পলাকা, লাঙল, অস্ত্র শস্ত্র এগুলো তৈরি করে। বর্ধকি, বর্ধকি হচ্ছে কাঠের কাজ করতো। তন্তুবায় হচ্ছে পোশাক তৈরি করতো। এবং সূচিকার সুতোর কাজ, দন্তকার হাতির দাঁতের কাজ, মালাকার মালা গাঁথত। এবং সেই সময় বৈদুর্য মণির মতো মণি দিয়ে কিন্তু পুঁতির হার তৈরি হতো। আর এই যে এই সময় দুটি বিশেষ যে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কি গহপতি এবং শ্রেষ্ঠী। গহপতি কাকে বলে? গহপতি হচ্ছে বর্ধিষ্ণু, কৃষক বললে ভুল হবে, বিরাট ভূ সম্পত্তির মালিক। যেমন অনাথ পিণ্ডক, তিনি একজন গহপতি ছিলেন। কোন কোন ঐতিহাসিক বলেন যে গহপতি বলতে সেই সময় এলিট ক্লাসকে বোঝাতো। তার মধ্যে রাজাও থাকতেন এবং তার মধ্যে যারা চিকিৎসক বা বৈদ্য বেদ্য, সেই বেদ্যরাও তারা কিন্তু থাকতেন। আর এই যে একটু আগে আমি যেটা বললাম যে লেখো গণনা মুদ্রা, এই যারা এই কাজ করতেন সমাজে, তাদেরও কিন্তু বিশেষে যে বৈদ্য বা বেদ্য এবং রজক, রজক ও নাপিতের কথা বললাম, গণনা লেখো মুদ্রার কথাও বলেছি। এবারে আসি শ্রেষ্ঠী। তাহলে গহপতি মানে যারা বিশাল ভূসম্পত্তির মালিক, তারা একদিকে যেমন রাজাকেও অর্থ দিয়ে সাহায্য করত, আবার বৌদ্ধ সংঘের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। আর সৃষ্টি হচ্ছে as good as আজকের দিনে যে ফাইন্যান্সার বা ব্যাংকার, এদের সম্পর্কে বলা যায় এরা হচ্ছে সমৃদ্ধ বণিক। আর সমৃদ্ধ বণিক ছাড়াও পুত্র বণিক বা পাপানিক, যাদের ছোটখাটো দোকান ছিল। আর স্বার্থবাহ বণিক কারা? যারা স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াতো। দেখুন গোপালন, চাষবাস করছে, গরু পালন করছে, এই যে তারা ব্যবসা বাণিজ্য স্থান থেকে স্থানান্তরে তারা যাচ্ছে। এরপরে মুদ্রা, এই মুদ্রার কথা আমি একটু আগেই বলেছি যে সেই সময় 5 মার্ক মুদ্রা। দেখুন মুদ্রাগুলো কেমন দেখতে, কোনোটা গোল, কোনোটা চৌকো আকৃতির, এবং স্পষ্ট দেখা যাচ্ছে যে মুদ্রার মধ্যে কখনো গাছের ছবি,
কখনো সূর্যের ছবি, কখনো পাহাড় পর্বতের ছবি। যেহেতু এটা ধাতুর ওপরে এটাকে পাঞ্চ করা থাকতো, তাকে এই জন্য এটাকে পাঞ্চ মার্ক মুদ্রা বা কার্ষাপণ মুদ্রা। এটি 32 রতির ছিল। আর এই মুদ্রার একটা অবশ্য বৈশিষ্ট্য কি থাকতে হবে না, ওজনটা যেন জেনুইন হয় এবং ধাতুটি যেন পরিশুদ্ধ থাকে। সাধারণভাবে ধরুন রূপোটাকে গলিয়ে তার মধ্যে অন্যান্য কিছু পরিমাণে খাদ মিশিয়ে এটি তৈরি হতো, কিন্তু যদি অরিজিনাল ধাতুর পরিমাণটা যদি কমে যায় তাহলে কিন্তু এটি আর জেনুইনিটি থাকবে না। আর এই মুদ্রাটি উত্তর ভারতেই জনপ্রিয় ছিল। মানে বিশদভাবে সামগ্রিকভাবে এই ষোড়শ মহাযন্ত্র বিষয়ে আজকে আলোচনা করলাম। আপনারা যদি এই পুস্তকটি ভালো করে পাঠ করেন তবে আরো জ্ঞান আহরণ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।